বিসমিল্লাহির রহমানির রহিম। ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা তোমাদের স্ব অবস্থানে থেকে পরিবারের অন্যান্য সদস্যদের নিয়ে ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় তোমাদের জন্য আমি আরও একটি ক্লাস প্রস্তুত করেছি। এই অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাই তোমাদেরকে ফুলের স্বাগত। প্রিয় শিক্ষার্থী, আমি এস.এম. সালাউদ্দিন, উপাধ্যক্ষ, ডিআরএম ইউনাইটেড আইডিয়াল কলেজ, রঘুরামপুর, রতনপুর, কালীগঞ্জ, সাতক্ষীরা। প্রিয় শিক্ষার্থী, আমরা ছবিতে দেখতে পাচ্ছি একটি সংবাদ সম্মেলন। সুজন অর্থাৎ সুশাসনের জন্য নাগরিক, যারা শাসন ব্যবস্থার সবসময় সাদা সাইডটা নিয়েই আলোচনা করেন। তো এই সুশাসনের কি সমস্যা, সেগুলো কিভাবে সমাধান করা যায়, এ সমস্ত বিষয় নিয়ে তারা বিভিন্ন সময় তাদের মতামত ব্যক্ত করেন। প্রিয় শিক্ষার্থী, আমরা দেখছি দুর্নীতি থামান, তার মানে সুশাসনের পথে প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। তো আজকের পাঠ সুশাসন প্রতিষ্ঠার বাধা বা সমস্যা। পত্র শিরোনাম: পৌরনীতি ও সুশাসন। প্রথম পত্র, দ্বাদশ শ্রেণী, দ্বিতীয় অধ্যায়, সুশাসন। প্রিয় শিক্ষার্থী, শিখন ফল। এই পাঠ শেষে তোমরা সুশাসনের ধারণা ও সংজ্ঞা প্রদান করতে পারবে আর সুশাসনের সমস্যাসমূহ ব্যাখ্যা করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, প্রথমে আমরা জানব সুশাসনের ধারণা সম্পর্কে। 1989 সালে বিশ্বব্যাংকের একটি সমীক্ষায় সর্বপ্রথম সুপ্রত্যয়টি ব্যবহার করা হয়েছে, অর্থাৎ শাসনের সাথে সুপ্রত্যয়টি ব্যবহার করা হয়েছে। এর ফলে সুশাসনের অর্থ দাঁড়িয়েছে নির্ভুল, দক্ষ ও কার্যকর শাসন। সুশাসনের চারটি প্রধান স্তম্ভের উপর নির্ভরশীল: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো আর রাজনৈতিক অংশগ্রহণ। বিশ্বব্যাংক অর্থাৎ ওয়ার্ল্ড ব্যাংকের মতে, গুড গভর্নেন্স is a manner is which power exercised in the management of the country's economic and social resources for development। অর্থাৎ সুশাসন হচ্ছে এমন একটি প্রক্রিয়া যেখানে উন্নয়নের লক্ষ্যে একটি দেশের অর্থনৈতিক ও সামাজিক সম্পদ ব্যবস্থাপনার জন্য ক্ষমতা প্রয়োগ করা হয়। প্রিয় শিক্ষার্থী, একটি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বিশ্বব্যাংক সর্বপ্রথম
উন্নয়নের প্রেক্ষাপটে সুশাসন ধারণাটিকে গুরুত্বপূর্ণ করে তোলে। এতে উন্নয়নশীল দেশের অনুন্নয়ন চিহ্নিত করার পাশাপাশি বলা হয় যে সুশাসনের অভাবের কারণেই এরূপ অনুন্নয়ন ঘটেছে। শুধু তাই নয়, সুশাসন নিশ্চিতকরণের জন্য যে সেই সব সত্ত্বে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক সংস্থাগুলো ঋণ সাহায্য কার্যক্রম পরিচালনা করা হয়। ইউএনডিপি এর মতে, গুড গভর্নেন্স ইজ দ্য এক্সারসাইজ অফ ইকোনমিক, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটি টু ম্যানেজ এ কান্ট্রিজ অ্যাফেয়ার্স অ্যাট অল লেভেলস, অর্থাৎ একটি দেশের সার্বিক স্তরের কার্যাবলী পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চায় বা প্রয়োগের পদ্ধতি হল সুশাসন। দ্য অক্সফোর্ড ডিকশনারিতে বলা হয়েছে যে শাসন প্রক্রিয়ায় শাসনের ক্ষমতা ও কর্তৃত্ব, ব্যবস্থাপনা কৌশল এবং নিয়ন্ত্রণের ব্যবস্থা হিসাবে সুশাসনকে চিহ্নিত করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, দ্য সোশ্যাল সাইক্লোপিডিয়াতে সুশাসন সম্পর্কে বলা হয়েছে যে ইট ইজ এ broader concept than government, which especially concerned with the role of political authorities in maintaining social order within a defined territory and the exercise of executive power. অর্থাৎ এটি সরকার পরিচালনা অপেক্ষা একটি বিস্তৃত ধারণা, যা একটি নির্দিষ্ট ভূখণ্ডের সামাজিক নিয়মকানুন রক্ষায় এবং নির্বাহী ক্ষমতার ব্যবহারের প্রশ্নে রাষ্ট্রীয় কর্তৃপক্ষের সাথে বিশেষভাবে সম্পর্কিত। প্রিয় শিক্ষার্থী, সুশাসনের ধারণা দিতে গিয়ে আরও একটি সুন্দর গ্রহণযোগ্য সংজ্ঞা প্রদান করেছেন ম্যাককর্নি। তার মতে, গুড গভর্নেন্স ইজ দ্য রিলেশনশিপ বিটুইন সিভিল সোসাইটি অ্যান্ড দ্য স্টেট, বিটুইন গভর্নমেন্ট আর গভর্নড, দ্য রুলার অ্যান্ড রুলড। অর্থাৎ সুশাসন বলতে রাষ্ট্রের সাথে, সুশীল সমাজের সরকারের সাথে, শাসিত জনগণের শাসকের সাথে শাসিতের সম্পর্ককে বোঝায়। প্রিয় শিক্ষার্থী, মার্টিন মিনোগের মতে বৃহৎ অর্থে সুশাসন হচ্ছে কতিপয় উদ্যোগের সমাহার ও একটি সংস্কার কৌশল যা সরকারকে আরও বেশি গণতান্ত্রিক, মুক্তমনা, স্বচ্ছ, জবাবদিহিতামূলক করার জন্য সুশীল সমাজের বিভিন্ন প্রতিষ্ঠানকে সক্রিয় করে তোলে। কে চোপড়া বলেন, সুশাসন হলো শাসনের একটি পদ্ধতি যা সমাজের মৌলিক মূল্যবোধগুলো দায়িত্বহীনভাবে চিহ্নিত করতে সমর্থ। সেখানে মূল্যবোধগুলো হচ্ছে মানবাধিকার সহ অর্থনৈতিক, রাজনৈতিক এবং সামাজিক, সংস্কৃতি বিষয়ক, এবং একটি দায়বদ্ধ ও সৎ প্রশাসনের মাধ্যমে এই মূল্যবোধগুলো অন্বেষণ করা। প্রিয় শিক্ষার্থী, আমরা সুশাসন সম্পর্কে ধারণা দিলাম। আশা করি তোমরা এটা ভালোভাবে বুঝতে পেরেছ। এখন সুশাসন প্রতিষ্ঠার বাধা ও সমস্যা। প্রবলেমস অফ দ্য গুড গভর্নেন্স। বর্তমান সময়ে প্রায় সব রাষ্ট্রই কল্যাণকর রাষ্ট্রের অর্থাৎ ওয়েলফেয়ার স্টেট রূপ পরিগ্রহ করেছে। এরূপ কল্যাণকর রাষ্ট্রের জনগণের কল্যাণ
ও ব্যক্তিসত্তার পরিপূর্ণ বিকাশের সুযোগ ঘটানোর চেষ্টা হচ্ছে। দমন ও নিপীড়নের মাধ্যমে মানুষকে নিয়ন্ত্রণ করে রাষ্ট্র শাসন পরিচালনা করার দিন বদলে গেছে। শাসনের সাথে সেবা প্রদানের বিষয়টি এখন গুরুত্ব লাভ করেছে। একটি রাজনৈতিক ব্যবস্থায় এই জন্যই সুশাসন প্রতিষ্ঠা অতীব গুরুত্বপূর্ণ, যা কখনো আকস্মিকভাবে ঘটানো যায় না। একে অর্জন করতে হয় ধাপে ধাপে এবং সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে। সুশীল সমাজ এবং আন্তর্জাতিক দাতা সংস্থাগুলো এখন সুশাসন প্রতিষ্ঠার জন্য চাপ দিচ্ছে। তবে সুশাসন প্রতিষ্ঠা করতে গেলেও রয়েছে বহু সমস্যা, আর এগুলো আমরা নিম্নে তুলে ধরলাম। প্রিয় শিক্ষার্থী, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ। অধিকাংশ রাষ্ট্রই, বিশেষ করে অনুন্নত, উন্নয়নশীল ও সদ্য স্বাধীন রাষ্ট্রগুলিতে তত্ত্বগতভাবে গণতন্ত্র প্রতিষ্ঠার কথা বলা হলেও দেখা যায় যে জনগণের বাক স্বাধীনতায় ক্ষমতাসীন সরকার হস্তক্ষেপ করে থাকে। জনগণ স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে না। সংবাদপত্র তথা মিডিয়ার উপর সরকার সেন্সরশিপ আরোপ করে। সরকার সবসময় মুক্ত আলোচনাকে ভয় পায় এবং বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করে। এর ফলে জনগণ রাষ্ট্রের আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থা বুঝতে পারে না এবং সুশাসন বাধাগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক স্থিতিশীলতার অভাব এবং সহিংসতা, ল্যাক অফ পলিটিক্যাল স্টেবিলিটি অ্যান্ড ভায়োলেন্স। সদ্য স্বাধীন, অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বের রাষ্ট্রসমূহের রাজনৈতিক স্থিতিশীলতার অভাব লক্ষ্য করা যায়। নির্বাচিত সরকার নির্ধারিত মেয়াদ শেষের আগেই বিরোধী দলগুলো সরকার পতনের আন্দোলন শুরু করে। এইসব আন্দোলন হয়ে ওঠে সহিংস। অকারণে হরতাল বা বন্ধ ঘোষণা এবং পিকেটিং, জ্বালাও পোড়াও করে নৈরাজ্য সৃষ্টি করা হয়। ফলে সময়ের আগেই সরকারের পতন ঘটে কিংবা সামরিক অভ্যুত্থান ঘটে। এর ফলে উন্নয়ন ব্যাহত হয়, প্রশাসন ভেঙে পড়ে বা স্থবির হয়ে পড়ে এবং সুশাসন ব্যাহত হয়। প্রিয় শিক্ষার্থী, সরকারের জবাবদিহিতার অভাব, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য গভর্নমেন্ট। অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রসমূহে, এমনকি কোনো কোনো উন্নত রাষ্ট্র, জবাবদিহিতার অভাব লক্ষ্য করা যায় যে সরকারের শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করে না। মন্ত্রী ও আইনসভার সদস্যগণ একই দলের হওয়ায় এবং দলীয় শৃঙ্খলার কারণে জবাবদিহিতার বিষয়টি গুরুত্বহীন পড়ে। এর ফলে সুশাসন বিঘ্নিত হয়। প্রিয় শিক্ষার্থী, আমলাদের জবাবদিহিতার অভাব, ল্যাক অফ অ্যাকাউন্টেবিলিটি অফ দ্য ব্যুরোক্র্যাটস। সাধারণত আমলারা নিজেদের জনগণের সেবক না ভেবে পূর্ব ভাবেন। তারা নিজেদের অভিজাত শ্রেণী বলে মনে করেন। তাদের মধ্যে জবাবদিহিতার মানসিকতা গড়ে না ওঠায় সুশাসন প্রতিষ্ঠা সুদূর পরাহত হয়ে ওঠে। এই জন্যই রিচার্ড ক্লসম্যান বলেছেন যে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ। অ্যান্ড আনকন্ট্রোলড bureaucracy is a threat of democracy. আমলাতন্ত্রের অদক্ষতা। প্রিয় শিক্ষার্থী, আমলাতন্ত্রের পূর্বের মতো দক্ষ, নিরপেক্ষ এবং মেধাবী মুখ দেখতে পাওয়া যাচ্ছে না। নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার প্রাধান্য, প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব, আমলাদের কাজে অবাঞ্ছিত রাজনৈতিক হস্তক্ষেপ, রাজনীতিকরণ ইত্যাদির কারণে আমলারা ক্রমশ অযোগ্য, অদক্ষ হয়ে পড়েছে। ফলে সুশাসন বাধাগ্রস্ত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, আইনের শাসনের অভাব, অ্যাবসেন্স অব রুল অব ল। অধ্যাপক ডাইসিয়ের মতে আইনের শাসনের মৌলিক তিনটি সত্য রয়েছে:
আইনের দৃষ্টিতে সকলেই সমান। শাসক ও শাসিত উভয়ের জন্য আইনের আশ্রয় গ্রহণের সুযোগ বিদ্যমান থাকা আর শুনানি গ্রহণ ব্যতীত কারও বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ না করা। উপরোক্ত শর্ত তিনটি মেনে চললেই তবেই বলা যাবে যে আইনের শাসন কার্যকর রয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠিত করতে চাইলে ন্যায়পরায়ণ আচরণ, নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ এবং নিরপেক্ষ স্বাধীন বিচার বিভাগ থাকতে হয়, কিন্তু অনেক রাষ্ট্রে এরূপ অবস্থা বিদ্যমান নেই। প্রিয় শিক্ষার্থী, সরকারের অদক্ষতা, অব্যবস্থাপনা। অনেক রাষ্ট্রেই দক্ষ যোগ্য সরকার সবসময় দেখতে পাওয়া যায় না। সরকারের অদক্ষতা ও অব্যবস্থাপনা কিংবা ভুল সিদ্ধান্তের কারণে দেশে অরাজকতা চলতে দেখা যায়। এর ফলে সুশাসন ব্যাহত হয়। যথার্থ নীতি প্রণয়নের সরকারের দক্ষতা, সঠিক সময়ে সিদ্ধান্ত গ্রহণ এবং তা শক্ত হাতে কার্যকরভাবে বাস্তবায়ন, সমান সেবা বিতরণ, মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রদর্শন, আইনের শাসন প্রতিষ্ঠায় তৎপর হওয়া, নিরাপত্তার নিশ্চয়তা প্রদান করা ইত্যাদি হলো কার্যকর সরকার বা দক্ষ সরকারের বৈশিষ্ট্য। এইগুলোর অভাব ঘটলেই ধরে নিতে হবে যে সে রাষ্ট্রে সরকার অকার্যকর। প্রিয় শিক্ষার্থী, দুর্নীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা, ফেলিওর টু কন্ট্রোল করাপশন। বাংলাদেশ সহ বিশ্বের অধিকাংশ দেশে সুশাসনের বড় অন্তরায় হলো দুর্নীতি। দুর্নীতির রাহুগ্রাস এসব রাষ্ট্রের প্রাণ শক্তিকে নিঃশেষ করে ফেলেছে। দুর্নীতির কারণে সম্পদের অপচয় হয়, বন্টনে অসমতা সৃষ্টি হয় এবং আইন শৃঙ্খলার অবনতি ঘটে। UNCSC এর ভূমিকায় বলা হয়েছে যে দুর্নীতি সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা এবং নিরাপত্তাকে বিঘ্নিত করে, কারণ এর মাধ্যমে ব্যক্তি ও প্রতিষ্ঠানের নৈতিকতা বিনষ্ট হয়, ন্যায় বিচার ও সবার সমান অধিকার, গণতন্ত্র এবং আইনের শাসন প্রতিষ্ঠা হুমকির মুখে পড়ে। অধিকাংশ রাষ্ট্রই দুর্নীতি দমন কমিশন বা ব্যুরো নামক প্রতিষ্ঠান থাকলেও এগুলো স্বাধীন ও কর্মতৎপর নয়। প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক অঙ্গীকারের অভাব, ল্যাক অফ পলিটিক্যাল কমিটমেন্ট। সদ্য স্বাধীন, অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রগুলোর দিকে তাকালে দেখা যায় যে অধিকাংশ রাজনৈতিক দলেরই সুনির্দিষ্ট কর্মসূচি নেই। রাজনৈতিক নেতাদের সুস্পষ্ট অঙ্গীকার থাকে না, দলীয় ইশতেহারে যা লেখা থাকে তা বাস্তবায়িত করা হয় না, যে প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা হয় তা পূরণ করার ইচ্ছা থাকে না, রাজনৈতিক সংস্কৃতি গঠনের চরম উদাসীনতা দেখানো হয়। যুক্তি প্রদর্শনের পরিবর্তে পেশি শক্তি প্রদর্শনের প্রবণতা, শাসক ও বিরোধী দল সমূহের মধ্যে তীব্র মতবিরোধ এবং এরপরে দেশ জুড়ে সৃষ্টি সহিংসতা সমগ্র রাষ্ট্রে নৈরাজ্যের সৃষ্টি করে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ নষ্ট হয়। প্রিয় শিক্ষার্থী, রাজনৈতিক দলগুলোর অভ্যন্তরে গণতান্ত্রিক চর্চার অভাব এবং ব্যক্তি পূজা, ল্যাক অফ ডেমোক্রেটিক কালচার ইন দ্য পলিটিক্যাল পার্টি। উন্নয়নশীল বিশ্বের অধিকাংশ রাষ্ট্রেই অনেক দলে গণতান্ত্রিক চর্চা নেই। নেতা যা বলেন অধস্তন নেতা কর্মীরা তা মেনে নিতে বাধ্য হন, কেননা তা না হলে তাকে দলের মধ্যেই কোণঠাসা করে রাখা হয়, পদ পদবি থেকে বঞ্চিত করা হয়, এমনকি দল থেকে যেন তেন কারণ দেখাই বহিষ্কার করা হয়। দলগুলোতে নিয়মিত কাউন্সিল করা হয় না, অথবা করা হলেও নির্বাচনের পরিবর্তে দলীয় নেতার উপরেই পদ পদবি বন্টনের একচ্ছত্র ক্ষমতা অর্পণ করা হয়।
এর ফলে ব্যক্তি পূজা অর্থাৎ একক ব্যক্তির একচ্ছত্র কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় এবং গণতন্ত্র চর্চার পথ রুদ্ধ হয়ে যায়। নেতা স্বৈরাচারী মনোভাবের অধিকারী হন। এরূপ স্বৈরাচারী নেতা ক্ষমতায় গিয়ে যে আচরণ করেন, যেভাবে দেশ পরিচালনা করেন, তার ফলে সুশাসন প্রতিষ্ঠার সুযোগ থাকে না। প্রিয় শিক্ষার্থী, রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ, মিলিটারি ইন্টারভেনশন ইন পলিটিক্স, অনুন্নত ও উন্নয়নশীল বিশ্বে, বিশেষ করে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অনেক রাষ্ট্রেই রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের প্রবণতা লক্ষ্য করা যায়। সামরিক শাসন আমলে গণতন্ত্র, আইনের শাসন, মানবাধিকার ভুলণ্ঠিত হয়। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে ফেলা হয় এবং অকার্যকর করে রাখা হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠা সুদূর পরাহত হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী, স্বজনপ্রীতি, নেপোটিজম। বিশ্বের অনেক দেশেই স্বজনপ্রীতির ব্যাপক বিস্তার লক্ষ্য করা যায়। নিয়োগ, বদলি, পদায়ন, সুযোগ সুবিধা বন্টন, সম্মান, পদবি, খেতাব প্রদান প্রভৃতি সকল ক্ষেত্রে ক্ষমতাসীন সরকার বা গোষ্ঠী স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করে। ফলে যোগ্য, দক্ষ ও মেধাবী ব্যক্তিদের সেবা ও সহযোগিতা থেকে রাষ্ট্র তথা প্রশাসক বঞ্চিত হন। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়ে যায়। বিচার বিভাগের স্বাধীনতা না থাকা, অ্যাবসেন্স অব ইন্ডিপেন্ডেন্স অব জুডিশিয়ারি। স্বাধীন বিচার বিভাগ সুশাসন প্রতিষ্ঠার জন্য সহায়ক। স্বাধীন বিচার বিভাগ না থাকায় বা বিচার বিভাগের রাজনৈতিক হস্তক্ষেপ বৃদ্ধি পেলে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার সুযোগ বিনষ্ট হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার শেষ সুযোগটুকু হাতছাড়া হয়। প্রিয় শিক্ষার্থী, জন অংশগ্রহণে অভাব, ল্যাক অফ পিপলস পার্টিসিপেশন। প্রশাসনে ব্যাপক জনগণের অংশগ্রহণের বা মতামতের সুযোগের অভাব, জনগণের সাথে প্রশাসনিক সিদ্ধান্ত গ্রহণকারী কর্তৃপক্ষের সম্পর্কের অভাব, গণমুখী প্রশাসন গড়ে তোলার অভাব, স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী ও কার্যকরী না করা প্রভৃতির ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ সংকীর্ণ হয়ে পড়ে। প্রিয় শিক্ষার্থী, অকার্যকর জাতীয় সংসদ, ডিসফাংশনাল পার্লামেন্ট। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় বিশেষ করে সংসদীয় গণতন্ত্রে আইনসভার গুরুত্ব অপরিসীম। আইনসভার সদস্যগণ জনগণের নির্বাচিত প্রতিনিধি। জনগণের আশাকাঙ্ক্ষা তারা জাতীয় সংসদে তুলে ধরবেন, সরকারের ভুল ত্রুটি চিহ্নিত করবেন এবং সমস্যার তুলে ধরে সেগুলো সমাধানের নির্দেশ প্রদান করবেন। কিন্তু অনেক দেশের আইনসভা দুর্বল ও অকার্যকর। এসব দেশে শাসন বিভাগের স্বেচ্ছাচারিতা প্রতিষ্ঠার প্রবণতা লক্ষ্য করা যায়। আবার অনেক দেশে বিরোধী দলীয় সদস্যগণ আইনসভা বয়কট করে রাজপথে আন্দোলন নিয়ে ব্যস্ত থাকেন। যখনই যে দল বিরোধী দলের আসনে বসেন, সে দল বা জোটই সংসদ বর্জন করে রাজপথে মিছিল, মিটিং, হরতাল, এমনকি জ্বালাও পোড়াওয়ের মতো সহিংস পথে অগ্রসর হন। অথচ সংসদীয় গণতন্ত্রে সকল সমস্যার সমাধান খুঁজতে হবে সংসদে বসে আলাপ আলোচনার মাধ্যমে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথও প্রশস্ত হচ্ছে না। প্রিয় শিক্ষার্থী, দারিদ্র, পভার্টি। দারিদ্র সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বড় বাধা। আর্থিক কারণে দরিদ্র জনগণ শিক্ষা গ্রহণ করতে পারে না। দরিদ্র অশিক্ষিত জনগণের মধ্যে সচেতনতার
অভাব লক্ষ্য করা যায়। দরিদ্র ও অসচেতন জনগণ সুশাসন প্রতিষ্ঠার উপায় সম্পর্কে অজ্ঞ ও উদাসীন থাকে। সুতরাং দরিদ্র তথা দারিদ্রতা সুশাসন প্রতিষ্ঠার পথে একটি বড় বাধা। স্থানীয় সরকার কাঠামোর দুর্বলতা, উইকনেস অব লোকাল গভর্নমেন্ট। সুশাসন প্রতিষ্ঠার অন্যতম শর্ত হল শক্তিশালী, দক্ষ ও কার্যকর স্বায়ত্তশাসিত স্থানীয় সরকার প্রতিষ্ঠা। কার্যকর স্থানীয় সরকার প্রতিষ্ঠিত হলে রাজনীতিতে জনগণের অংশগ্রহণের সুযোগ সৃষ্টি হয় এবং নেতৃত্বের বিকাশ ঘটে। কিন্তু অনেক রাষ্ট্রেই, বিশেষ করে সদ্য স্বাধীন গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে স্থানীয় সরকার কাঠামো খুবই দুর্বল ও অকার্যকর। এর ফলে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না। প্রিয় শিক্ষার্থী, জনসচেতনতার অভাব, অ্যাবসেন্স অফ পিপলস অ্যাওয়ারনেস। জনগণের সচেতনতাই গণতন্ত্রের সফলতার মূল শক্তি। জনগণের সজাগ দৃষ্টি নাগরিক অধিকারের সর্বশ্রেষ্ঠ রক্ষা কবচ। এজন্যই জনসচেতনতা সুশাসনেরও চাবিকাঠি। জনগণ সচেতন না হলে সরকার প্রশাসন যন্ত্র স্বেচ্ছাচারী হয়ে ওঠে। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথে অন্তরায় সৃষ্টি হয়। ক্ষমতার ভারসাম্যের অভাব, অ্যাবসেন্স অফ ব্যালেন্স অফ পাওয়ার। সুশাসন প্রতিষ্ঠা করতে হলে সরকারের এক বিভাগ কর্তৃক অন্য বিভাগের ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে ক্ষমতার ভারসাম্য রক্ষা করতে হবে। এর ফলে সরকারের কোনো বিভাগের পক্ষে স্বেচ্ছাচারী এবং ব্যক্তি স্বাধীনতা হরণ করার প্রবণতা বাধাগ্রস্ত হবে। কিন্তু আমেরিকা যুক্তরাষ্ট্র ছাড়া পৃথিবীর খুব কম রাষ্ট্রই এরূপ ক্ষমতার ভারসাম্য নীতি কার্যকর রয়েছে। এর ফলে অনেক গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন বাধাগ্রস্ত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশনের অভাব, অ্যাবসেন্স অফ ফ্রি অ্যান্ড নিউট্রাল ইলেকশন কমিশন। অনেক গণতান্ত্রিক রাষ্ট্রই নির্বাচন কমিশন থাকলেও তা স্বাধীন বা প্রভাবমুক্ত এবং নিরপেক্ষ নয়। অনেক সময় নির্বাচন কমিশন স্বাধীন ও নিরপেক্ষ থাকতে চাইলেও পারেন না। এর ফলে তাদের পক্ষে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব হয় না। এর ফলে সুশাসন প্রতিষ্ঠাও বাধাগ্রস্ত হয়। প্রিয় শিক্ষার্থী, সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব, অ্যাবসেন্স অফ ফ্রিডম অফ প্রেস। সুশাসনের জন্য প্রয়োজন স্বাধীন ও শক্তিশালী সংবাদ মাধ্যম। স্বাধীন সংবাদ মাধ্যমে ছাড়া মানবাধিকার রক্ষা, মৌলিক অধিকার উপভোগের অনুকূল পরিবেশ রক্ষা, জবাবদিহিতার নীতি কার্যকর করা, প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করা সম্ভব নয়। অনেক গণতান্ত্রিক রাষ্ট্রের সংবাদপত্রের উপর হস্তক্ষেপ করা হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব, ল্যাক অফ কমিউনাল হারমোনি। প্রিয় শিক্ষার্থী, সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা বা সফল করা সম্ভব নয়। কেননা সাম্প্রদায়িক সম্প্রীতি না থাকলে জঙ্গিবাদ, উগ্রতা, হিংস্রতা বৃদ্ধি পায়। সাম্প্রদায়িক সম্প্রীতির অভাবে জাতীয় চেতনা ও দেশপ্রেম ক্ষতিগ্রস্ত হয় এবং মানবাধিকার ভুলণ্ঠিত হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথে অন্তরায় সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা এতক্ষণ সুশাসনের ধারণা এবং সুশাসন প্রতিষ্ঠার যে বাধা তা নিয়ে আলোচনা করছিলাম। এখন
এই আলোচনার আলোকে তোমাদের স্ব অবস্থানে থেকে কিছু কাজ তোমাদেরকে করতে হবে। তো সুশাসন বলতে কি বুঝো এটা তোমরা তোমাদের অবস্থানে থেকে লিখবে। এরপর আইনের শাসন বলতে কি বুঝো এটাও লিখবে। তো আজকে আমরা তোমাদের সামনে তোমাদেরকে নিয়ে অনলাইনের মাধ্যমে সুশাসনের ধারণা ও সংজ্ঞা প্রদান সম্পর্কে আলোচনা করেছি, আর সুশাসনের সমস্যা সমূহ সম্পর্কে নিয়েও আলোচনা করেছি। তো মূল্যায়ন যে সুশাসনের দুটি সমস্যা তোমরা স্ব অবস্থানে থেকে লিখবে, আর কোন প্রতিষ্ঠান সর্বপ্রথম সুশাসন সম্পর্কে ধারণা প্রদান করে এটাও লিখবে। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা জ্ঞান অনুধাবনের কিছু প্রশ্ন একটু আগেই তোমাদের সামনে স্লাইডে উপস্থাপন করেছি। এখন এই আলোচ্য পাঠের আলোকে তোমাদেরকে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্নগুলো সমাধানের সক্ষমতা আমাদের অর্জন করতে হবে। সেজন্য আমরা কিছু প্রশ্ন আমরা বাড়ির জন্য রেখে যাই, যেগুলো এই আলোচ্য পাঠের আলোকে তোমাদেরকে সমাধান করতে হবে। তো আজকে অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ বিষয়টি এই পরিণতি সুশাসনের আজকের পাঠের আলোকে মূল্যায়ন করে করোনার পর বাড়ি থেকে যখন তোমরা ক্লাসে ফিরবে তখন ক্লাস টিচারকে দেখানোর জন্য লিখে আনবে। আর তোমরা যদি আজকের এই পাঠ বুঝতে কোথাও অসুবিধা হয় তাহলে তোমরা কিছু সহায়ক গ্রন্থ আমরা স্লাইডে তুলে ধরছি, এগুলো সহযোগিতা নিতে পারো। পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র, দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। দ্বাদশ শ্রেণীর জন্য আমরা নিম্নোক্ত যে রাইটারগুলোর বই আমরা তুলে ধরেছি এগুলো তোমরা ফলো করতে পারো। এগুলো যদি তোমরা জোগাড় করতে ব্যর্থ হও তাহলে সেক্ষেত্রে তোমরা স্বাস্থ্যবিধি মেনে আমাদের কলেজ লাইব্রেরিতে এসে লাইব্রেরিয়ানের সাথে যোগাযোগ করে এইগুলি বইগুলো তোমরা সহযোগিতা নিতে পারো। তো সকলকে অনলাইনে ক্লাসের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।